আম তো আমাদের সবার ভীষণ প্রিয় একটি ফ্রুট, সবাই পছন্দ করি আমরা। আম ফলটি পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই ভার। আম দিয়ে কত কিছুই তো বানানো যায়, স্পেশালি আমের আচারটা কিন্তু সারা বছর ফ্রোজেন করে রাখা যায়, খাওয়া যায়। আমরা ভাতের সাথে, ডালের সাথে, মানে সব কিছুর সাথে, আমরা মাংসের সাথে আচারটা ভীষণ পছন্দ করি। কিন্তু আজকে আপনাদের সাথে আচার শেয়ার করব না, আম সত্য রেসিপিটি শেয়ার করব। রেসিপিটি দেখার জন্য সাথেই থাকুন। প্রথমে আমি এখানে কুচি কুচি করে আমটা কেটে নিয়েছি। যেহেতু এখন আমের সিজন অনেক দিন হয়ে গেছে, সো আমগুলো একটু পাকা পাকা হয়ে গেছে। পাকা আম দিয়ে আজকে আমি আম সত্য বানাবো, অর্ধেক পাকা অর্ধেক কাঁচা আর কি, এরকম। তো আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে আমগুলো সিদ্ধ করব। একটু পানি দিয়ে সিদ্ধ করছি, যদিও আমার পানিটা একটু বেশি হয়ে গেছে, তবে আরেকটু পানিটা কম দিলে ভালো হতো। যাই হোক, দিয়ে ফেলছি। তো এখানে আমটা আমি সিদ্ধ করব, যেহেতু পাকা আম সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কিছুক্ষণে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরে আমগুলো আমি খুব সুন্দর করে এখন চেক করে নিচ্ছি আমটা সিদ্ধ হলো কিনা। যেহেতু আমি একটু বেশি পানি দিয়ে ফেলছিলাম, সো আমি এখন একটু ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। তবে আপনারা চেষ্টা করবেন যেন পানিটা আমের সাথে শুকিয়ে যায়। তবে আমের সাথে পানিটা শুকিয়ে গেলে আমটা একটু লেগে লেগে যাবে, তার জন্য আমার তাড়াহুড়া ছিল, তো এই জন্য একটু পানিটা বেশি দিয়েছিলাম। তো এখানে আমি প্রথমে শুকনা মরিচ ভেজে নিচ্ছি, যেহেতু আমের আচারের মধ্যে শুকনা মরিচটা মাস্ট বি লাগবেই। যে কোনো আচারে শুকনা মরিচটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক ফ্লেভার থাকে, কালারটাও অনেক সুন্দর আসে শুকনা মরিচের জন্য। তো আমি মরিচটা খুব সুন্দর করে এভাবে ভেজে নিলাম, একটু কালো করেই ভেজেছি যাতে মচমচে একটা ভাইব আসে, আর সুন্দরভাবে মরিচটা যেন ব্লেন্ড করা যায়। যেহেতু আমি মরিচটা ব্লেন্ড করব মশলার সাথে, তার জন্য আমি একটু মচমচে করে মরিচটা ভেজে নিয়েছি। তো আমার মরিচ ভাজা প্রায় হয়ে গেছে, কমপ্লিট। মরিচটা অনেক মচমচে কালো কালো হয়ে গেছে। তো আমি এখানে পাঁচফোড়নটা ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে, একটু নিমি আছে যেন পুড়ে না যায়, আলতোভাবে পাঁচফোড়নটা ভেজে নিতে হবে। বিকজ পাঁচফোড়নটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এটার ফ্লেভারটা চলে যাবে আর একটু তিতকিরি তিতকিরি ভাব চলে আসবে। সো পাঁচফোড়নটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, আলতোভাবে ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি ফার্স্টে চেয়েছিলাম ব্লেন্ডারে আমি ব্লেন্ড করব, বাট পরে দেখলাম যে না, এটা হাতেই মথে নেওয়া যাবে, তাই ব্লেন্ডার থেকে নামিয়ে আবার হাতেই মথে নিচ্ছি। একটা ছাঁকনি দিয়ে দিয়েছি যেন হাঁসগুলা ছাঁকনির মধ্যে থেকে যায়, কারণ হাঁসগুলা কিন্তু পরে যদি একসাথে ব্লেন্ড করা হয় পরে কিন্তু এটা হাঁসগুলা ছড়ানো ঝামেলা হয়ে যাবে। সো আমি এখানে একটা ছাঁকনির মাধ্যমে চেলে নিচ্ছি যাতে রসটা নিচে পড়ে যায়, আর হাঁসগুলা ইজিলি ছাঁকনির মধ্যে, চালনির মধ্যে থেকে যায়। তো এটা একটু প্রবলেম হচ্ছিল, মানে সহজে পড়তেছিল না, যেহেতু অনেকটা ঘন, থিকনেসটা বেশি, তার জন্য একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। এই যে আমার ছাঁকা শেষ হয়ে গেছে, কমপ্লিট আচার বানানোর জন্য। এই যে দেখেন কত সুন্দর স্মুথ আর কি সুন্দর হয়েছে, কোনো হাঁস নেই, একদম হাঁস ছাড়া। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে চিনিটা একটু জাল দিয়ে ক্যারামেল বানিয়ে নিব। যেহেতু আচারটা আমি একটু কালচে কালচে ভাই বানবো আচারের মধ্যে, তার জন্য আমি এখানে চিনি দিয়ে ফার্স্টে ক্যারামেলটা বানিয়ে নিব। ডিরেক্ট চিনি দেওয়ার থেকে ক্যারামেল বানিয়ে যদি আচারে দেওয়া হয় তাহলে কিন্তু আচারের ফ্লেভারটা অনেক সুন্দর হয়, আচারের কালারটাও অনেক সুন্দর হয়। সো আপনারা সবসময় চেষ্টা করবেন ক্যারামেল বানিয়ে তারপরে আচারে দেওয়ার জন্য। আর এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি মশলাটা। আর এই পাশে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি আমার যতটুকু লাগবে। তার মধ্যে আমি পাঁচফোড়নটা ভেজে নিব খুব সুন্দর করে তেলের মধ্যে। যেহেতু আমি আচারের মধ্যে, মানে আমের ব্যাটারটার মধ্যে আমি যেহেতু মশলাটা ছেড়ে দিব, তো তার জন্য মশলাটা আগে থেকে একটু ভালোভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি যাতে মশলার স্মেলটাও খুব সুন্দর হয় আর মশলাটা যেন একটু ভাজা ভাজা হয়। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু এতে করে মশলার কোনো ঘ্রাণ থাকে না, মানে যে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে সেটা আর থাকে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে আমার ক্যারামেল প্রায় হয়ে আসছে, একটু সময় লাগে, চিনির ক্যারামেলটা তৈরি করতে একটু টাইম লাগবে। খুব নিমি নিমি আছে এই ক্যারামেলটা প্রস্তুত করতে হবে। এই যে কালারটা প্রায় চলে আসছে ক্যারামেলের।
ক্যারামেলের কালারটা অনেকটা লালচে লালচে ভাব চলে আসছে। এখন আমি এটার মধ্যে আমের বিটারটা দিয়ে দেব। তখন একটু বলক দিবে ক্যারামেলটা, সো ভয় পাওয়ার কিছু না, একটু সাবধানে দিতে হবে যেন ছিটকে না আসে, যেহেতু চিনিটা ছিটকে হাত টাত পড়ে যেতে পারে, তো তার জন্য একটু সাবধানে দিতে হবে। এরপর আমি আমের বিটারটা খুব সুন্দরভাবে এই ক্যারামেলের মধ্যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর এই যে দেখেন অলরেডি আমার কিন্তু আচারের একটি সুন্দর কালার চলে আসছে। কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু এটা একটা লালচে লালচে একটা ভাইব চলে আসবে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এই পর্যায়ে আমি তেলের মধ্যে যে পাঁচফোড়নটা ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিব। কিছুক্ষণ জাল দিতে হবে, যেহেতু অনেকটা পাতলা হয়ে গেছে, তো এটাকে একটু জাল দিয়ে একটু থিকনেসটা ঘন করতে হবে। এই যে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। এখানে আমি একটু ঢেকে দিয়েছিলাম, যেহেতু একটু বলক উঠে ছিটকে ছিটকে যাচ্ছিল, তার জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আমসত্ত্বটা আমি কিভাবে বসালাম আর আমসত্ত্বটার আমার ফাইনাল লুক কি হলো আজকের ভিডিওতে দেখানো সম্ভব হলো না, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আমসত্ত্বের ফাইনাল লুকটা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।